जय हिंद। आज के আমরা পড়ব সেকশন 6 মোটিভ প্রিপারেশন অ্যান্ড প্রিভিয়াস অর সাবসিকুয়েন্ট কন্ডাক্ট। ওয়ানে বলছে এনি ফ্যাক্ট ইজ রিলেভেন্ট হুইচ শোজ অর কনস্টিটিউটস আ মোটিভ অর প্রিপারেশনস ফর এনি ফ্যাক্ট ইন ইস্যু অর রিলেভেন্ট ফ্যাক্ট। মানে যে কোনো ঘটনা যদি তা কোনো ঘটনার উদ্দেশ্য মানে মোটিভ বা প্রস্তুতির মানে প্রিপারেশনের প্রমাণ দেয়, সেটাকে প্রকাশ করে। মানে যদি কোনো ঘটনা দেখায় যে অ্যাকিউজড ব্যক্তি কোনো অপরাধ করার জন্য উদ্দেশ্য বা প্রস্তুতি নিচ্ছিল, তাহলে সেই ঘটনাও আদালতের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। যেমন উদাহরণ, ধরো এ বি কে খুন করেছে বলে ট্রায়াল চলছে। যদি জানা যায় বি আগে একে অপমান করেছিল আর এ তার জন্য প্রতিশোধ নিতে চাচ্ছিল, এটা উদ্দেশ্য মানে মোটিভ। যদি এটা জানা যায় যে এ ঘটনার একদিন আগে একটা ছুরি কিনেছিল, তাহলে মোটিভও রয়েছে, প্রিপারেশনও রয়েছে। এই দুটোই মেন ঘটনা, কারণ তার মূল অপরাধের সঙ্গে সম্পর্কিত। দুয়ে কি বলছে, দ্য কন্ডাক্ট অফ এনি পার্টি অর অফ এনি এজেন্ট টু এনি পার্টি টু এনি suit or proceeding in reference to such suit or proceedings or in reference to any fact in issue therein or relevant thereto, and the conduct of any reason and offense against whom is the subject of any proceeding is relevant. In such conduct influences or is influenced by any fact in issue or relevant fact, and whether it was previous or subsequent thereto. মানে যে কোনো মামলার বা অপরাধের সঙ্গে সম্পর্কিত কোনো পক্ষের বা তাদের প্রতিনিধির মানে এজেন্ট আচরণ, অথবা যে ব্যক্তির বিরুদ্ধে অপরাধ হয়েছে তার আচরণ প্রাসঙ্গিক যদি তা মূল ঘটনার দ্বারা প্রভাবিত হয় বা মূল ঘটনাকে প্রভাবিত করে, এবং সেটা ঘটনার আগে বা পরে যে কোনো সময় ঘটতে পারে। যেমন ধরো কোনো একটা মামলার যে কোনো পক্ষ বা ভিকটিমের যে কোনো ধরনের আচরণ আদালতের কাছে গুরুত্বপূর্ণ যদি সেই আচরণ কোনো গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে যুক্ত হয় বা সেই ঘটনাকে প্রভাবিত করে। এই আচরণ ঘটনার আগে বা পরে যে কোনো সময়ে হতে পারে। যেমন ধরো উদাহরণ, ধরা যাক বি জানতো এ আগে একজনকে খুন করেছিল। বি এই তথ্য দিয়ে একে ব্ল্যাকমেল করে টাকা কালেক্ট করছিল। এরপর এ বি কে খুন করলো। এখানে কি হচ্ছে, বি এর যে আচরণ, যে চাঁদা নেওয়া, একে বারবার এটা ব্ল্যাকমেল করে যে তুই অন্য কাউকে খুন করেছিস, আমি জেনে গেছি, তো আমাকে টাকা দে, না তো আমি অন্য কাউকে বলে দেব। তাহলে এবার এ দেখলো যে এবার বি কেও তাহলে খুন করতে হবে, না তো ও যে আগে একটা খুন করেছে সেটা সবাই জেনে যাবে। তাহলে মোট কথা হচ্ছে, একে বলছে কোনো অপরাধের উদ্দেশ্য বা প্রস্তুতি দেখানো হলে তা আদালতের কাছে গুরুত্বপূর্ণ হয়। আর দুয়ে বলছে মামলার পক্ষ যে বা ভিকটিমের যে কোনো আচরণ যদি তা মূল ঘটনার সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে তা প্রমাণ হিসাবে ধরা হবে, সেটা অপরাধের আগে বা পরে যে কোনো সময় হতে পারে। এবার আমরা পড়ব এক্সপ্লেনেশন 1। The word conduct in these sections does not include statement unless those statement accompany and explain acts other than statement, but this explanations is not to affect the relevancy of statements under any other sections of this Adhiniyam। কি বলছে, এই ধারায় কন্ডাক্ট মানে আচরণ বলতে কেবল কাজকর্ম বা কার্যকলাপ বোঝানো হয়েছে, কথাবার্তা বা মন্তব্য নয়। তবে যদি কোনো বক্তব্য মানে স্টেটমেন্ট কোনো কর্মের মানে এক সঙ্গে একসাথে ঘটে এবং সেই কর্মকে বোঝাতে সাহায্য করে, তাহলে সেই বক্তব্য ইম্পর্টেন্ট হতে পারে। মনে রাখতে হবে যে অন্য যেই সেকশনগুলো যেগুলোকে ইম্পর্টেন্স হিসাবে ধরে, সেখানে এই ব্যাখ্যার কোনো প্রভাব নেই। উদাহরণ, এ বি কে দেখা মাত্রই দৌড়ে পালিয়ে যায়, এটা কন্ডাক্ট মানে আচরণ, যা হয়তো তার অপরাধ বা ভয় দেখায়। কিন্তু এ যদি
শুধু বলে আমি নির্দোষ, তাহলে সেটা কন্ডাক্ট নয়, কারণ এটা শুধু স্টেটমেন্ট। যদি এ পালানোর সময় বলে পুলিশ এলে আমি ধরা পড়ে যাব, তাহলে এই বক্তব্য তার আচরণ পালানো বোঝাতে সাহায্য করে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এক্সপ্লেনেশন 2, when the conduct of any person is relevant, any statement made to him or in his presence and hearing which affects such conduct is relevant. যখন কোনো ব্যক্তির আদালতে ইম্পর্টেন্স বলে ধরা হয়, তখন তার সামনে বা তার উদ্দেশ্য করা যে কোনো বক্তব্য যা তার আচরণকে প্রভাবিত করে সেটাও ইম্পর্টেন্ট হয়ে যায়। যেমন কাউকে চোর সন্দেহ করে দেখা হয়, যখন পুলিশ একে বলে তুমি কি দোকান থেকে টাকা চুরি করেছিলে এবং এটা শুনে পালিয়ে যায়, তখন পুলিশের এই বক্তব্যটা আর এর ওই কথাটা শুনেই পালিয়ে যাওয়ার যে আচরণটা, এই দুটোই হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ এই বক্তব্যটা এর আচরণকে প্রভাবিত করেছে। তাহলে এক্সপ্লেনেশন 1 বলছে কন্ডাক্ট মানে শুধু কাজ, কথা নয়, যতক্ষণ না সেই কথা কোনো কাজকে বোঝায়। আর এক্সপ্লেনেশন 2 বলছে কোনো আচরণ ইম্পর্টেন্স হলে সেই আচরণকে প্রভাবিত করা যে কোনো বক্তব্যই ইম্পর্টেন্ট হয়ে ওঠে। পরে ইলাস্ট্রেশন, এতে বলছে এ ইজ ট্রাইড ফর দ্য মার্ডার অফ বি, দ্য ফ্যাক্টস দ্যাট এ মার্ডার সি, দ্যাট বি নিউ দ্যাট এ হ্যাড মার্ডার সি, অ্যান্ড দ্যাট বি হ্যাড ট্রাইড টু এক্সটর্ট মানি ফ্রম এ বাই থ্রেটেনিং টু মেক হিজ নলেজ পাবলিক আর রিলেভেন্ট। কি বলছে, এ আগে সি কে খুন করেছিল, বি জানতো যে এ সি কে খুন করেছে, আর এই কারণে বি এ কে ব্ল্যাকমেল করছিল যে তুই আমাকে টাকা দে, না তো আমি লোককে বলে দেব যে তুই সি কে মেরেছিস। এই বলে সে টাকা আদায় করছিল এর কাছ থেকে। এবার এ কি করলো, এ যখন দেখলো যে বি ব্যাপারটা জানে যে আমি সি কে মার্ডার করেছি, এ তখন বি কেও মার্ডার করে দিল। তাহলে এই যে তিনটে ঘটনা, তিনটেই হচ্ছে রিলেভেন্ট আদালতকে এটা প্রমাণ করার জন্য। Next B. A sues B upon a bond for the payment of money. B denies the making of the bond. The fact that at the time when the bond was alleged to be made, B required money for a particular purpose is relevant. কি বলছে, ধরা যাক A বির বিরুদ্ধে মামলা করেছে কারণ বি একটি বন্ড মানে ঋণ দলিল যেগুলো হয় তৈরি করে এর থেকে টাকা নিয়েছিল, এটা এ বলছে। কিন্তু বি বলছে যে সে কোনো বন্ড তৈরি করেনি, অর্থাৎ সে দাবি অস্বীকার করছে। এখানে আদালত দেখবে এই বন্ড তৈরির সময় বির পরিস্থিতি কি ছিল। যদি এটা প্রমাণিত হয় যে বি ওই সময় কোনো বিশেষ কাজের জন্য টাকার প্রয়োজন ছিল, তাহলে এটা বোঝায় যে সে প্রকৃতপক্ষে টাকার ধার নেওয়ার সম্ভাবনা ছিল এবং সেই কারণে বন্ড তৈরি করার ঘটনাও সম্ভব। সেই কারণে বির তখন টাকার প্রয়োজন ছিল, এটা একটা রিলেভেন্ট ফ্যাক্ট। এটি সরাসরি বন্ড প্রমাণ করে না, কিন্তু এমন পরিস্থিতি দেখায় যা বন্ড তৈরির সম্ভাবনাকে শক্তিশালী করে। নেক্সট সি, এ ইজ ট্রাইড ফর দ্য মার্ডার অফ বি বাই পয়জন। দ্য ফ্যাক্ট দ্যাট বিফোর দ্য ডেথ অফ বি এ প্রকিউরড পয়জন সিমিলার টু দ্যাট উইচ ওয়াজ অ্যাডমিনিস্ট্রেটেড টু বি ইজ রিলেভেন্ট। কি বলছে, এর বিরুদ্ধে অভিযোগ যে সে বি কে বিষ খাইয়ে হত্যা করেছে। এখন যদি প্রমাণ মেলে যে বি মারা যাওয়ার আগে এ বিষ কোথা থেকে কিনেছিল, যদি এটা কোনোভাবে প্রমাণ হয় যে হ্যাঁ একে দেখা গেছে ওই দোকান থেকে বিষ কিনেছে এবং সেই বিষ ঠিক একই রকম যা বি খেয়ে মারা গেছে, তাহলে এটা গুরুত্বপূর্ণ যে এটা রিলেভেন্ট ফ্যাক্ট। কারণ এটা দেখা যায় যে এ হত্যার প্রস্তুতি নিচ্ছিল, মানে মার্ডার করার প্রিপারেশন নিচ্ছিল। এটা বি এবং বি এর মৃত্যুর সঙ্গে এর সম্পর্ক স্থাপনা করে। এবার দেখার দরকার নেই যে এ কখন লুকিয়ে বিষ খাওয়ালো, কিভাবে খাওয়ালো, কিসে মিলিয়ে বিষ খাওয়ালো। যদি এটা প্রমাণ হয় যে এ কোথা থেকে বিষ কিনেছে সেটার প্রমাণ হচ্ছে, আর যেই বিষটা এর বডিতে পাওয়া গেছে সেই বিষ আর এর কাছে যে লোকানো বিষ রয়েছে সেইটা একই বিষ,
তাহলে এটা রিলেভেন্ট ফ্যাক্ট যে এই মার্ডারটা করেছে। নেক্সট ডি, দ্য কোশ্চেন্স ইজ whether a certain document is the will of A. The facts that not long before the date of the alleged will made inquiry into matters to which the provisions of the alleged will relate, that he consulted advocates in reference to making the will, and that he caused drafts of other wills to be prepared, of which he did not approve, are relevant. কি বলছে যে একটা কোর্টে প্রশ্ন উঠেছে যে একটি নির্দিষ্ট দলিল বা ডকুমেন্ট এর আসল উইল কিনা, মানে এরকমও তো হতে পারে যে অন্য কেউ উইল বানিয়ে এর নামে করে দিয়েছে, করে বললো যে না এ তো এই উইলটা বানিয়েছে, হ্যাঁ না, তো এ যে উইলটা বানিয়েছে সেটা আসলে সত্যি এ বানিয়েছে কিনা, এটা হচ্ছে কোয়েশ্চেন। এবার এটা আদালত কিভাবে প্রমাণ করবে, মানে কি করে রিলেভেন্ট করবে? তাহলে এখানে কি বলছে, এ সেই সময় কিছু বিষয়ের খোঁজ খবর নিচ্ছিল কিনা, মানে যেরকম হয় না যখন উইল বানায় তখন কাকে কতটুকু সম্পত্তি দেবে না দেবে, যেগুলো ওই ইচ্ছাপত্রের মধ্যে উল্লেখ আছে, এটা থেকে এটা বোঝায় যে এ তার সম্পত্তি বা সম্পর্কিত বিষয়ে আগ্রহী ছিল। দ্বিতীয় বলছে এ উইল তৈরি করার জন্য কোনো অ্যাডভোকেটের সাথে আলোচনা করেছিল কিনা, যদি সে আলোচনা করে থাকে তার মানে এটা দেখায় যে হ্যাঁ এই সত্যি সে তার নিজের উইলটা তৈরি করছিল। আর যদি এ কিছু সেই উইলের খসড়া মানে ড্রাফট বানিয়েছিল কিন্তু সেটা পছন্দ করেনি, সেটা আস্তে আস্তে হয়তো সে ড্রাফট করে আস্তে আস্তে উইলটা বানাতো, তাহলে এটাও একটা প্রমাণ করে যে এ সেই উইলটা নিজেই তৈরি করছিল। তাহলে এই যে তথ্যগুলো, এটা থেকে কোর্টে এটা প্রমাণ করা যায় যে এর যে উইল সেটা সত্যিই বৈধ উইল যেটা এ তৈরি করছিল। এইগুলো হচ্ছে একটা রিলেভেন্ট ফ্যাক্ট। যদি এ উইল করার আগের খোঁজ খবর নেয়, আইনজীবী মানে অ্যাডভোকেটের সাথে কথা বলে এবং তার ড্রাফট তৈরি করে, তাহলে সেটা সত্যিই তার প্রমাণ। আর সেই সময়ে কোনো দলিল যদি উইল হিসাবে পাওয়া যায় তাহলে এই সমস্ত আচরণ আদালতকে এটা রিলেভেন্ট ফ্যাক্ট হিসাবে প্রমাণ করে যে এই দলিল বা এই ডকুমেন্টটা সত্যি এর উইল। নেক্সট ই, এ ইজ অ্যাকিউজড অফ আ ক্রাইম, দ্য ফ্যাক্টস দ্যাট আইদার বিফোর অর at the time of or after the alleged crime A provided evidence which would tend to give to the facts of the case an appearance favorable to himself, or that he destroyed or concealed evidence or prevented the presence or procured the absence of persons who might have been witness or suborned persons to give false evidence respecting it are relevant. কি বলছে যে ধরা যাক এর বিরুদ্ধে একটা অপরাধের অভিযোগ রয়েছে, এখন এ তার অপরাধকে লুকানোর জন্য সেই সময়ে বা তারপরে মানে যখন অপরাধটা করেছে তার আগে বা তারপরে এমন কিছু কাজ করেছে যে ওই ঘটনাটার নিজের পক্ষে দেখানোর জন্য যে আমি ঠিক করেছি। মানে অনেকে হয় না যে মার্ডার করার আগে সব ভালো করে জিনিসগুলো এক একটা প্রিপারেশন নেয় যাতে পরে এরকম প্রমাণ হোক যে সে মার্ডারটা করেনি, সেরকম কিছু। তারপরে এরকম হয় যে প্রমাণ নষ্ট করেছে বা প্রমাণকে লুকিয়ে ফেলেছে, বা যারা সাক্ষী রয়েছে সেই ঘটনার তাহলে সেই সাক্ষীদেরকে বাধা দিয়েছে বা জোর করে দূরে সরিয়ে রেখেছে যাতে ওর সত্যটা বাইরে না চলে আসুক, বা মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য কাউকে টাকা দিয়েছে বা চাপ দিয়ে রাজি করিয়েছে। তাহলে এইসব যে আচরণ, এই আচরণগুলোকে কোর্টকে রিলেভেন্ট ফ্যাক্ট হিসাবে তুলে ধরে যে এ সত্যিটা লুকিয়ে নিজেকে বাঁচাতে চেষ্টা করছে। ধরো এ একটা মার্ডার করেছে, তদন্ত করার আগেই এ সিসিটিভি ফুটেজ মুছে দিয়েছে, তাহলে এটা একটা প্রমাণও লুকিয়ে দিল। এ এমন একজন লোককে টাকা দেয় যাতে সে এসে বলে যে ঘটনার সময় এ আমার সঙ্গে ছিল, তাহলে এটা একটা মিথ্যা কথার সে টাকা দিয়ে করিয়েছে। তাহলে এই যে এইসব ঘটনা, এইগুলো কোর্টকে রিলেভেন্ট ফ্যাক্ট হিসাবে তুলে ধরে যে এ যদি সত্যিই দোষী না তাহলে সে কেন এই আচরণগুলো করেছে বা করছে, এইটাও হচ্ছে একটা রিলেভেন্ট ফ্যাক্ট। নেক্সট এফ, দ্য কোশ্চেন ইজ whether A robbed B, the facts that after B was robbed C said in A's presence the police are coming to look for the persons who robbed B and that immediately afterwards A ran away are relevant. তাহলে
তাহলে প্রশ্ন হচ্ছে যে এ কি সত্যিই বি কে ডাকাতি করেছিল? বি ডাকাতির শিকার হওয়ার কিছুক্ষণ পর সি এর সামনে বলে যে পুলিশ আসছে, বি কে যে ডাকাতি করেছে তাকে ধরবে বলে। এই কথা শুনে এ সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। তাহলে এর যে এই পালিয়ে যাওয়ার এই যে আচরণটা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে পুলিশ এখানে কি দেখলো? এই কথা শুনেই পালিয়ে গেল যে হয়তো সে ভীত ছিল বা নিজেকে অপরাধের সঙ্গে যুক্ত করছিল। তাহলে আদালত এটা রিলেভেন্ট বলে মনে করবে যে এ কেন পুলিশের কথা শুনেই পালিয়ে গেল। জি, the questions is whether A owes B 10,000 rupees, the facts that A asked C to lend him money and that D said to C, A's presence and hearing, I advise you not to trust A, for he owes B 10,000 rupees and that A went away without making any answers are relevant facts. কি বলছে যে এ কি সত্যি বির 10,000 টাকা ধার নিয়ে রেখেছে? এ সির কাছে টাকা ধার চেয়েছে, তখন ডি এর সামনেই সি কে বলছে যে দেখ ভাই, একে টাকা ধার দিস না, কারণ ও বির থেকে অলরেডি 10,000 টাকা ধার নিয়ে রেখেছে। এই কথাটা শুনেই এ একদম চুপচাপ শুনে সেখান থেকে চুপচাপ চলে গেল। তার মানে ও কোনো প্রতিবাদ করলো না যে না না আমি তো বিয়ের কাছ দিয়ে যে 10,000 টাকা নিইনি বা যে 10,000 টাকা নিয়ে রেখেছিলাম সেটা ওটাকে রিটার্ন করে দিয়েছি। তাহলে ডি যখন সি কে বলল যে একে টাকা ধার দিস না, আর এ এই কথাটা শুনে চুপচাপ চলে গেল, তার মানে সে এখনো বির থেকে 10,000 টাকাটা ধার নিয়ে রেখেছে। তাহলে এটা রিলেভেন্ট ফ্যাক্ট প্রমাণ করে যে যদি এ বির থেকে 10,000 টাকা ধার না নিয়ে রাখতো তাহলে এ নিশ্চয়ই সেখানে চুপ করে থাকতো না। তাহলে এই যে ওর আচরণ, যে চুপ করে থাকা আর ওখান থেকে চলে যাওয়া, এটাও হচ্ছে রিলেভেন্ট ফ্যাক্ট। কোয়েশ্চেন্স ইজ whether A committed a crime. The fact that A absconded after receiving a letter warning A that inquiry was being made for the criminal and the contents of the letter are relevant. কি বলছে এখানে? প্রশ্ন হচ্ছে যে এ কি অপরাধ করেছে? ধরো এ একটা চিঠি পেল, সেখানে লেখা ছিল যে এই অপরাধের জন্য তদন্ত শুরু হচ্ছে এবং পুলিশ অপরাধীকে খুঁজছে। এই চিঠি পাওয়ার সাথে সাথেই এ পালিয়ে গেল, নিজেকে গোপন করে নিল। তাহলে কোনো একটা নির্দোষ ব্যক্তি কোনো এরকম চিঠি পেলে অবশ্য সে আগে পালাবে না, সে আগে পুলিশের কাছে যাবে যে কেন এরকম সে চিঠিটা পেলো, ও তো এমন কিছু করেইনি। কিন্তু এ যে চিঠি পাওয়ার সাথে সাথেই চিঠিটা পড়ে যে ও নিজেই পালিয়ে গেল, এটাও হচ্ছে একটা রিলেভেন্ট ফ্যাক্ট যে যদি সে দোষ নাই করে থাকতো তাহলে সে পালালো কেন। নেক্সট আই, এ ইজ অ্যাকিউজড অফ আ ক্রাইম। দ্য ফ্যাক্টস দ্যাট after the commissions of the alleged crime is A absconded or was in possession of property of or the proceeds of property acquired by the crime or attempt to conceal things which were or might have been used in committing it are relevant. কি বলছে যে ধরো এর বিরুদ্ধে চুরি করার অভিযোগ আছে, ঘটনার পরই মানে চুরি হওয়ার পরপরই এ উধাও হয়ে যায়, অ্যাবসকন্ডেড। ওকে, পুলিশ তার বাড়ির থেকে কিছু চুরি হওয়ার মোবাইল, নগদ টাকা এইসব উদ্ধার করলো। তাহলে কি কি এইদিকে চুরি হয়েছে, কোথাও চুরি হওয়ার পর দেখা যাচ্ছে যে এ উধাও, আদৌ কিন্তু প্রমাণ হয়নি যে এই চুরিটা করেছে কিনা, কিন্তু চুরি ঘটনার পরই এ উধাও হয়ে গেছে এবং এর বাড়ি থেকে কিছু মোবাইল, নগদ টাকা উদ্ধার হয়েছে। এর ঘর থেকে ব্যাগ বা হাতুড়ি লুকানো অবস্থায় পাওয়া যায়, মানে যে চুরি করার যেসব সামগ্রী লাগে সেই সবে একটা ব্যাগের মধ্যে বাড়িতে লুকানো পাওয়া যায় যা চুরি করতে ব্যবহার হয়েছিল। তাহলে এই যে এর উধাও হয়ে যাওয়া, বাড়ি থেকে কিছু নগদ টাকা, মোবাইল, আরো কিছু জিনিস উদ্ধার হওয়া এবং একটা ব্যাগে লুকানো আসবাবপত্র যেগুলো হচ্ছে চুরির ক্ষেত্রে ব্যবহার হয়, সেটা একটা ব্যাগ পাওয়া যাওয়া, এই সব কিছুই হচ্ছে রিলেভেন্ট ফ্যাক্ট যেটা প্রমাণ করে যে এই হয়তো চুরিটা করেছে। নেক্সট যে দ্য কোয়েশ্চেন্স ইজ whether A was raped. The fact that shortly after the alleged rape A made a complaint relating to the crime, the circumstances under which and the terms in which the complaint was made are relevant.
The fact that without making a complaint A said that A had been raped is not relevant as conduct under these sections, though it may be relevant as a dying declarations under clause A of section 26 or as corroborative evidence under sections 160. কি বলছে যে প্রশ্ন হলো এ কে কি ধর্ষণ করা হয়েছিল। এবার এখানে দুটো পরিস্থিতি রয়েছে। প্রথম পরিস্থিতি যেটা রিলেভেন্ট ধরা হবে, ধর্ষণের রেপের ঘটনার অল্প সময় পরেই এ পুলিশ বা তার কোনো ডিপেন্ডেন্ট কাউকে গিয়ে কমপ্লেন করলো যে অমুক ব্যক্তি আমাকে রেপ করেছে। তাহলে এই অভিযোগে কোথায়, কিভাবে, কার কাছে, কি ভাষায় জানানো হয়েছিল, এই সব বিষয়েই কোর্ট রিলেভেন্ট, কারণ এগুলো প্রাথমিক ও স্বাভাবিক প্রক্রিয়া বা কন্ডাক্ট বোঝায় যে কারোর রেপ হয়েছে এবং সে গিয়ে কাউকে বললো যে হ্যাঁ আমার এইভাবে রেপ হয়েছে। এগুলো হচ্ছে ফার্স্ট রিলেভেন্ট ফ্যাক্ট। দ্বিতীয় পরিস্থিতি রিলেভেন্ট হিসাবে ধরা হয় না। ধরো এ কারোর কাছে অভিযোগ না করে শুধু বলল আমার ধর্ষণ করা হয়েছে, কিন্তু সে কিন্তু অভিযোগ করছে না, সে জাস্ট বলছে যে আমার ধর্ষণ করা হয়েছে। তাহলে এটা এই ধারায় মানে এই সেকশনে কন্ডাক্ট হিসাবে রিলেভেন্ট হবে না, কারণ এটা অভিযোগ হিসাবে ধরা হয় না। কিন্তু এর ব্যতিক্রম হচ্ছে যে এই বক্তব্য যদি কেউ মরতে মরতে বলে যে আমাকে ধর্ষণ করা হয়েছে, মরার টাইমে সে বলছে, তাহলে এটি সেকশন 26 সাবসেকশন এ অনুযায়ী ডাইং ডিক্লারেশন হতে পারে, তখন এটা রিলেভেন্ট হয়ে যাবে। অথবা যদি এই বক্তব্যর সঙ্গে অন্যান্য প্রমাণের মিল পাওয়া যায়, তাহলে এটি সেকশন 160 অনুযায়ী করোবোরেটিভ এভিডেন্স মানে সমর্থনকারী প্রমাণ হিসাবেও এটা রিলেভেন্ট হয়ে যাবে। নেক্সট কি বলছে কে, The question is whether A was robbed. The fact that soon after the alleged robbery, A made a complaint relating to the offence, the circumstance under which and the terms in which the complaint was made are relevant. The fact that A said he had been robbed without making any complaint is not relevant as conduct under these sections, though it may be relevant as a dying declaration under clause A of sections 26 or as corroborative evidence under sections 160. কি বলছে যে প্রশ্ন হচ্ছে যে এ কে কি ডাকাতি করা হয়েছিল। যদি এই ঘটনায় কিছুক্ষণ পরেই অভিযোগ মানে কমপ্লেন্ট করে এ যে হ্যাঁ আমাকে ডাকাতি করেছে, যে কিভাবে, কার কাছে, কি ভাষায় সে অন্যকে কমপ্লেন করেছে যে আমাকে এইভাবে ডাকাতি করেছে, তাহলে এটা রিলেভেন্ট হবে। তবে যদি এ কেবল বলে আমাকে ডাকাতি করা হয়েছে কিন্তু সরাসরি অভিযোগ না করে, তাহলে সেটা কন্ডাক্ট মানে ওর যে আচরণ সেটা রিলেভেন্ট ফ্যাক্ট হিসাবে ধরা হবে না। তবে এরকমই বলা কিছু কিছু ক্ষেত্রে অন্য কোনো ধারায় মানে অন্য কোনো সেকশনে রিলেভেন্ট হিসাবে ধরা যেতে পারে যদি ডাকাতি করার সময় এর অনেক বেশি মানে আঘাত লেগে যায় এবং এ মরতে মরতে কাউকে বা পুলিশকে যদি বলে যে আমাকে ডাকাতি করা হয়েছিল, তাহলে সেটা সেকশন 26 সাবক্লজ এ অনুযায়ী ডাইং ডিক্লারেশন হিসাবে ওটা রিলেভেন্ট হয়ে যাবে। বা যদি কোনো প্রমাণের সঙ্গে মিল থাকে তাহলে সেটা সেকশন 160 অনুযায়ী করোবোরেটিভ এভিডেন্সের অনুযায়ী সেটা রিলেভেন্ট হয়ে যাবে। কিন্তু যদি সে এমনি বলে যে হ্যাঁ আমাকে ডাকাতি করা হয়েছিল তবে সেটা রিলেভেন্ট হবে। মানে এটা যে আমরা আগে বললাম জের ইলাস্ট্রেশন অ্যান্ড কে ইলাস্ট্রেশন দুটোই সেম, ওটাতে রেপের এক্সাম্পল দেওয়া হয়েছিল আর এটাতে ডাকাতির এক্সাম্পল দেওয়া হয়েছিল।